স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। প্রশ্নের পাঁচ শুরু করছি, কিন্তু কয়েকটি কথা বলে নিই। প্রথম কথাটা হচ্ছে নেতাজির জন্মদিন গেল গতকাল এবং একই সাথে সরস্বতী পুজোও গেল। সাধারণতন্ত্র দিবস। তো আমরা আমাদের পক্ষ থেকে জয় এবং এটা তো বাস্তব যে আমাদের কাছে তিনি আরাধ্য দেবতা। ফলে সেই জায়গাটা থেকে এখন একটাই আপনাদেরকে বলি যে আগামী ২৮ তারিখ পসিবলি আমরা বইমেলাতে উপস্থিত হব টোটাল টিম। এবং ২০০ না ২০০ না ৫ নম্বর গেটের কাছাকাছি থাকবো। আপনাদের সঙ্গে দেখা হতে পারে। দিনটা বুধবার। এটুকু বলে রাখলাম। স্টার্ট করছি। মুখ্যমন্ত্রী মিঠুন। আচ্ছা, মিঠুন চক্রবর্তী সম্বন্ধে অনেক কথা আমরা শুনেছি। তিনি কেমন অভিনেতা, কি বৃত্তান্ত, কি করেন, না করেন ইত্যাদি, ইত্যাদি। দেখুন, অনেকে অনেক বাতেলা মারবে। লম্বা চওড়া কথা বলবে। যে মিঠুন এর মতন অভিনেতা নেই, সুপারস্টার। কোন সন্দেহ নেই যে মিঠুন তার জীবনে অন্তত গোটা ১০ ভালো ছবি তো করেছেনই। মানে যেগুলো স্ট্যান্ডার্ড ছবি বলা যেতে পারে। তার মধ্যে তিনি যেগুলোতে রাষ্ট্রপতি পুরস্কার ইত্যাদি পেয়েছেন, তার ১ম টি মৃণাল সেনের ছবি। হিন্দি ছবি, কিন্তু কলকাতায় তৈরি ছবি। এরপরে তিনি যেটা পেয়েছেন, সেটা কিন্তু তিনি রামকৃষ্ণর বলে একটি সিনেমাতে রামকৃষ্ণের ভূমিকায় সহ-অভিনেতা হিসাবে পেয়েছেন। এবং আরেকটি বুদ্ধদেব দাশগুপ্তর ছবি থেকে তিনি পেয়েছেন। ফলে ভালো ডাইরেক্টর এবং কলকাতার ডাইরেক্টর কিংবা দক্ষিণ ভারতের ডাইরেক্টরদের এই। এছাড়া মিঠুনের জীবনের একটা ইতিকথা পড়ছিলাম যে মিঠুন চক্রবর্তী তার জীবনে, হ্যাঁ, ডেফিনিটলি তিনি বিগ স্টার। অমিতাভ বচ্চনের সমকালীন আরেকজন উঠে আসা স্টার তো বটেই, যদিও তিনি অমিতাভ বচ্চন মোটেই না। এবং মিঠুন চক্রবর্তীকে এখানে খেউড় করতে বসিনি। তার বাস্তবিক জীবনের কিছু টুকরো বলে খুব বড় করব না, এটা লেন্দি করব না। মুখ্যমন্ত্রী মিঠুন তো খেলা কথা নয়। তো যাই হোক, তো অনেকে অনেক কথা বলবেন। এখন বাস্তবিক সত্যটা হচ্ছে যে মিঠুন ২০০-২৫০ ছবি করলেও তার 65-70% ছবি কিন্তু ডাহা ফ্লপ। মানে ঠিক আছে, বাজারে চলে গেছে এবং সেগুলো আহামরি এমন কিছু না। এবং তার জীবনের 90% এর উপর ছবি একেবারেই তথাকথিত কমার্শিয়াল মশলাযুক্ত ছবি, বিশেষ কিছুই না। ইদানিং তিনি কিছু বাংলা ছবি করতে আসছেন। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলে দিই। বলছে মহান, মহান দেখুন বাংলা ছবি করতে আসছেন। দেখুন দাদা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই যে বম্বেতে থাকা বাঙালি, তার মধ্যে ২ জন বাঙালিকে আমি চিনি, যারা সুদিন দুর্দিনে বম্বে ছেড়ে কলকাতায় এসে গান বাজনা থেকে চলচ্চিত্র ইত্যাদিতে উপস্থিত থেকেছে। হেমন্ত মুখার্জির কথা বাদই দিলাম। তিনি তো বেশিরভাগটাই কলকাতায় থাকতেন। যদিও তার প্রোডাকশন হাউস ইত্যাদি বম্বেতে ছিল। কিন্তু তাকে বাদ দিয়ে যে ২ জনের কথা বলতে হয়, যারা সময় অসময় কলকাতায় এসে বাংলা ছবিকে সমৃদ্ধ করেছেন বা বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, তার ১ নম্বর নাম হচ্ছে সলিল চৌধুরী, দ্বিতীয় নামটি হচ্ছে মান্না দে। মান্না দে কিন্তু বম্বে থেকে ওঠা আর্টিস্ট। তিনি কিন্তু বাংলায় ১ম সুযোগ পাননি। কিন্তু যখনই তাকে ডাকা হয়েছে তিনি কলকাতায় এসে শুটিং করে গেছেন। এছাড়া আপনারা বলতে পারেন মৌসুমী চ্যাটার্জি, রাখি, জয়া ভাদুরীকে আমি এর মধ্যে ধরব না, জয়া বচ্চনকে। কারণ তিনি প্রবাসী বাঙালি ছিলেন। এছাড়াও যারা বাঙালি রয়েছেন, রানী মুখার্জি এটসেট্রাস বা আরো যারা রয়েছেন। তাদের মধ্যে আমি দেখেছি রাখি এসে বাংলায় ছবি করছেন কখনো সখনো এবং মিঠুন করছেন। মৌসুমী একাত্রা ছবি করেন। প্র্যাকটিক্যাল সত্য কি জানেন? শুনলে আমাকে হয়তো আপনারা গালিগালাজ করবেন, কিন্তু বিচার করবেন আপনারা। এরা কেউ বম্বেতে তেমন সুযোগ যখন পায় না, তখন বাংলা ছবি করতে আসেন। মিঠুনের বম্বেতে কিন্তু এক্সিস্টেন্স এখন কিচ্ছু নেই। এত ছোট, এত বাজে সমস্ত রোল দেওয়া হয় যে সেগুলো থেকে দেখেন না, ওই যে গানের কম্পিটিশন, নাচের কম্পিটিশনে মিঠুন জাজ হচ্ছে, কারা হয়? কোন সময় দেখেছেন যে শাহরুখ খান, সালমান খান বা অমিতাভ বচ্চন এগুলো জাজ হচ্ছে? কক্ষনো হবে না। কারণ তারা ব্যস্ত মানুষ। তো ব্যস্ত মানুষরা এই ধরনের টিভি শোতে যাবেন কেন? তো ফলে মিঠুনকে টিভি শো করতে হচ্ছে টাকা রোজগারের জন্য। মিঠুনকে বাংলা ছবি করতে হচ্ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। ভালো কি মন্দ, মানে তিনি যা ছবি করছেন সেটা তিনি ছাড়া অন্য কেউ করলে খারাপ হতো, এমন কোন তর্কের মধ্যেই আমি যাচ্ছি না। কিন্তু এটা পরিষ্কার বলি, প্রাক্তন স্কটিশ চার্চের
মিঠুন চক্রবর্তী আমার কিন্তু প্রাক্তনী, মানে আমার থেকে সিনিয়র, কারণ আমিও স্কটিশ চার্চের, অ্যাবসলিউটলি আপনাদেরকে বলি। এবং স্কটিশের বহু তাবর ব্যক্তিরা সেখানে পড়ে এসছেন। আমরা তো নস্যি, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, মান্না দে থেকে শুরু করে বহু বিখ্যাত মানুষ স্কটিশে পড়েছে, বহু বহু। সুতরাং মিঠুন স্কটিশে পড়ে স্কটিশকে সমৃদ্ধ করেছেন, এটা ভাববেনও না। আচ্ছা, আমি স্কটিশ স্কুলের ছাত্র, মিঠুন ছিলেন স্কটিশ কলেজের। এবং ওই যে নকশাল টাইমে তিনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন, অমুক তমুক সমস্ত ঢপবাজি শুনেনি, আমি বলছি। এবং 70 দশকের গোড়াতে যখন আমরা 7, 8, 9-এ পড়ি, তখন শুনতাম বোমাবাজি হচ্ছে, পরীক্ষাও 1 বছর বন্ধ হয়ে গেছিল। মিঠুন চক্রবর্তী নামক কাউকে আমি চিনতাম না। তখন তাবর নকশাল লিডার সেখানে ছিল শরৎ বলে একজন, প্রবীর ঘোষ বলে একজন। এরা সমস্ত তাবর নেতা ছিলেন যারা স্কটিশের দাপাদাপি করতেন। আর শুনেছি যেটা, যে মিঠুন চক্রবর্তী নামক এক ব্যক্তি, তিনি স্কটিশ কলেজে পড়েন টরেন বটে, কিন্তু ওই স্কটিশ কলেজের মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটি স্কটিশ স্কুলের সামনে দিয়ে, স্কটিশ স্কুলের সামনে দিয়ে একটি রাস্তা, ফাঁকা রাস্তা, হেন্সম্যান ব্লক এবং স্কটিশ স্কুলের মাঝখান দিয়ে একটি রাস্তা সোজা স্কটিশ কলেজে চলে গেছে। ওখানে গাঁজা গলি রয়েছে, যেখানে স্কটিশ কলেজের ছাত্ররা গাঁজা খেত। এর বেশি আরেকটা বাকি মিলিয়ে নিন। তো সুতরাং গাজারি গল্প যদি আপনারা বিশ্বাস করেন, ভাববেন যে মিঠুন বিরাট একেবারে নকশাল নেতা ছিলেন, কিছু ছিলেন না। ফালতু বেকার জিনিস ছিলেন। তারপরে তিনি সিনেমাতে গেছেন, চান্স পেয়েছেন, মৃণাল সেন তার সুন্দর চেহারা দেখে অ্যাট্রাক্টেড হয়েছে। এগুলোতে কোনো আমি মানে মানে কোনো কোনো প্রকাশ কিছু করছি না। কিন্তু মিঠুন খুব চালাক, অত্যন্ত চালাক। এবং মিঠুন চক্রবর্তী তার ওই পদ্ম পুরস্কার পাওয়ার জন্য প্রণব মুখার্জির দ্বারস্থ হতে হয়েছিল তার হয়ে কুণাল ঘোষকে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্য এবং মুখপাত্র বটে। তাকে নিয়ে গিয়ে ওই প্রণব মুখার্জির কাছে তদারক করতে হয়েছিল পদ্ম পুরস্কার পাওয়ার জন্য। এটা তো কংগ্রেস কালচার। প্রথমে শুনলেন নকশাল কালচার, তার গল্পটা তো বললাম, ফালতু গল্প। দ্বিতীয়, এই যে পদ্ম পুরস্কারের জন্য কংগ্রেসীদের দ্বারস্থ হওয়া। তৃতীয়, মিঠুন চক্রবর্তী যখন দেখলেন যে বাংলায় তার ছবি টবি চালাতে হবে এবং বাংলার একটা এক্সিস্টেন্স রাখতে হবে, সবাই তাই করে, কোনো অসুবিধা নেই। যেমন একটা উদাহরণ দিই, শাহরুখ খান, তিনি দিল্লির ছেলে, পাঞ্জাবি ছেলে, পাঞ্জাবি মুসলিম। ফলে দিল্লির প্রতি তার একটা টান রয়েছে, কলকাতার প্রতিও রয়েছে। তিনি কলকাতার একসময় কলকাতা নাইট রাইডার্সের তিনি মালিক, এবং দিল্লিতে তার প্রতি একটা টান রয়েছে। তিনি মাঝে মাঝে দিল্লিতে গিয়ে তার ছবির প্রচার করেন। তার কারণটা হচ্ছে যাতে পাঞ্জাবি ছেলে মেয়েরা দেখে। তো মিঠুন চক্রবর্তী প্রথম থেকেই ওই ডিস্কো ডান্সার, ডান্স ইত্যাদি ইত্যাদি, পাপি পেটকে নিচে নাকি সব হাবিজাবি ছবি ইত্যাদি যেগুলো করতেন সেগুলো করতে করতে হঠাৎ তার খেয়াল হলো যে কলকাতাতে তার ঠেক করতে গেলে একটি লোককে ধরতে হবে, এবং সেই লোকটিকে আমিও শ্রদ্ধা করি। তিনি প্রয়াত সুভাষ চক্রবর্তী। তিনি সুভাষ চক্রবর্তীর একেবারে পা চেপে ধরলেন। শুধু সেখানেই না, তিনি একেবারে জ্যোতিবাবু অব্দি পৌঁছে গেলেন, এবং জ্যোতিবাবু খুব পছন্দ করলেন তাকে, এবং জ্যোতিবাবুকে তিনি নাকি আঙ্কেল টাঙ্কেল বলে ডাকতেন। জ্যোতিবাবুকে আজ অব্দি কেউ আঙ্কেল বলতে পেরেছি কিনা জানি না, তবে মিঠুন নাকি বলতেন টলতেন। তো সেখান থেকে মিঠুন চক্রবর্তীর হঠাৎ খেয়াল হলো টিভি চ্যানেল করবে। টিভি চ্যানেল না হোক, অন্তত তার প্রশিক্ষণে এই আমাদের লেকটাউন ছাড়িয়ে একটি জায়গাতে এটি ওরকম খোলা টোলা হলো, এটা হাউস খোলা হলো, যারা প্রোগ্রাম ইত্যাদি তৈরি করতেন, সেটা নাকি মিঠুনের। সত্যি মিথ্যে জানি না, সেটা ভোগের খাতায় গেল খুব দ্রুত। এবং তারপরে হঠাৎ করে তিনি ওই মানে শিশু ক্যান্সার রোগের তিনি টাকা পয়সা তুলতে আরম্ভ করলেন, এবং তিনি যে কোনো মঞ্চে যাবেন তাকে 50,000 টাকা দিতে হবে। বেশ, খুব ভালো, সৎ কাজ, মানুষের জন্য কাজ। মিঠুন চক্রবর্তী তখন কোটিপতি, তিনি পকেট থেকে দিতে পারতেন, একটা হসপিটাল খুলতে পারতেন, কে না খুলেছে। ইমরান খান থেকে শুরু করে এই মানে স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি করেছেন। তার কাছে টাকা রয়েছে, তিনি করতেই পারতেন, করেননি কেন? তিনি করেননি, তিনি টাকা তুলতেন। এবং দমদম পার্কে অধিবাসী হিসেবে বলছি, সাম টাইম অফ 95, 94, 95, তিনি আমাদের একটি পুজো উদ্বোধন করতে এসেছিলেন, দমদম পার্ক সার্বজনীন। সেখানে আমরা তার হাতে ক্যাশ টাকা তুলে দিই 50,000 টাকা, এবং তার কোনো রিসিট আজ অব্দি পাইনি। দরকার হলে কেউ কোর্টে গিয়ে নালিশ করে দমদম পার্কে এসে, এখনো সেই পুজোটাই হয়, আগামী বছর তার 75 বছর, এসে জেনে যাবেন
যে মিঠুন চক্রবর্তী যে টাকাটা নিয়েছিল, হ্যাঁ, পটলা বুয়া ইত্যাদিরা বা জয়দীপরা পুজো করেছিল, আমিও ছিলাম তার পুজোর মধ্যে। সে টাকার রিসিপ্টটা কোথায়? রিসিপ্টটা যদি চাওয়া যায়, কেন রিসিপ্ট দেননি? থ্যালাসিমিয়ার জন্য যে টাকাটা তুলেছিলেন, কেন রিসিপ্টটা দেননি কেন? সুতরাং এই হচ্ছে গিয়ে ক্যাটেগরি। সুতরাং তিনি সুভাষ চক্রবর্তীকে ধরে মানে বেশ খানিক একেবারে ভয়ঙ্কর রকম ইয়ে হলেন, সিপিএম হলেন। তারপরে তো সিপিএম এর জমানা চলে গেল এবং যখন তৃণমূল ক্ষমতায় এলো তখন কিন্তু মিঠুন চক্রবর্তীর কোনো ভূমিকাই নেই, আপনাদের বলি। মিঠুনের কোনো ভূমিকাই ছিল না। কিন্তু তিনি দেখলেন যে এই কলকাতা শহরকে তার দরকার, কারণ তার ছবি ডুবতে বসেছে। 2011-11 সময় তো ডুবতে বসেছিল। তার ছবি তো চলছে না কিছু। হাবিজাবি সাইড রোল করছে। মানে অক্ষয় কুমার নায়ক আর সাইড রোল হচ্ছে গিয়ে মিঠুন। গোবিন্দা নায়ক, সাইড রোল মিঠুন। তারপরে আপনার এই সমস্ত। তো তখন তিনি কলকাতায় ধরবার জন্য কলকাতায় এসে খুব ধরপাকড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি চলে গেলেন। মমতাদির কতগুলো দোষ রয়েছে। তিনি আগুপাছু ভাবেন না। তিনি বিশ্বাস করেন মানুষকে। এবং মিঠুনকে বিশ্বাস করাটা তার সবথেকে বড় ত্রুটির মধ্যে অন্যতম ত্রুটি। তিনি তো বললেন আমার ছোট বোন মমতা করেছে, ওই হয়েছে ইত্যাদি ইত্যাদি করে তিনি রাজ্যসভার সাংসদ পদ পেলেন। এটা অত্যন্ত ভুল হয়েছিল। তৃণমূলের বহু ভুলের মধ্যে এটা একটা ভুল। এবং তিনি সাংসদ হয়ে গেলেনও বটে। তারপরেই কেচ্ছাটা ধরা পড়ল। মিঠুনের 2 পুত্র 1 কন্যা নাকি এরকম শুনেছি। এবং তিনি একটি কন্যাকেও নাকি এই লেকটাউনের কোথা থেকে যেন কুড়িয়ে পেয়েছেন, তাকে মানুষ করেছেন। এরকম নানা রকম গল্প-টল্প আছে আরকি। শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল ইত্যাদি। এইরকম গল্প গাছা তো দেখুন, মুখ যদি আমি খুলি, খুলতে তো হবেই, আজকে খুলছি না। তাহলে ওরকম গল্প না কলকাতা স্টুডিওতেও মানে অলিতে গলিতে প্রচুর রয়েছে। তার এই ধরনের প্রেম কাহিনী ইত্যাদি নানান নায়কের সঙ্গে তারও রয়েছে। খুঁজে বেড়াতে হবে। তিনি তো বলেছেন যে আমার ভালো লাগে এগুলো। তো কি হয়েছে? এগুলো হয়েছে। তো এই মিঠুন চক্রবর্তী পুত্র একেবারে নারী নির্যাতনের একেবারে তার কেস উঠল। এবং একই সাথে তার দক্ষিণ ভারতে একটি হোটেল রয়েছে। বেশ ভালো হোটেল, পাহাড় অঞ্চলে। সে হোটেলটিও বেআইনিভাবে নাকি তৈরি হয়েছে বলে শুনেছি। এই দুটো কেসে খুব গাড্ডায় ঢুকে গেলেন। মানে ছেলের ব্যাপারটা এত সেনসিটিভ হলো যে সেটা প্রায় বম্বের পত্রপত্রিকায় বেরোলো এবং কলকাতাতেও তাই নিয়ে নাড়াচাড়া হলো। কাজেই ওই যে একটা কথা আছে যে ওয়াশিং মেশিন, যে যত পাপই করো বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে যাও, এবং বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকা মানে হচ্ছে ফ্রেশ অ্যান্ড ফেয়ার। তারপরে কি হলো? একটা বিরতিতে তো যাব। বিরতিতে গিয়ে তারপরের গল্পটা বেশ নিখুঁতভাবে বলবো, যেটা কারেন্ট নিউজ, মুখ্যমন্ত্রী মিঠুন আপনাদের কাছে বলবো। কিন্তু তার আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, এবং বিরতির পর হঠাৎ মিঠুন মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা বলছি কেন, এটা জানবার জন্য বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। দেখুন, তৃণমূলে সাইডলাইন থেকে যারা এসছে তারা যখন ধান্দাবাজিতে বেরিয়ে গেছে বা বিজেপিতে গেছে, তারা মমতার আদ্যশ্রাদ্ধ করে ছেড়ে দিয়েছে। মিঠুনও তার ব্যতিক্রম নয়। জঘন্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিনের পর দিন আক্রমণ করেছেন, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। এবং কোনো কারণ ছাড়াই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করে তিনি বললেন যে না, আমার ভালো লাগছে না, ও দলটা ভালো লাগছে না, অমুক তমুক। কি খারাপটা কি ছিল মিঠুন বাবু? আপনার পুত্রের কেচ্ছার মতন কি আর কোনো কেচ্ছা তৃণমূলে হয়েছে, যে একেবারে সরাসরি নারী নির্যাতন, যেটা আরজিকর কাণ্ডেতে তিনি বলছেন, আরজিকর কাণ্ড নিয়ে বলছেন। কি কারবার! এটা এই দেশেই সম্ভব? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। মিঠুন চক্রবর্তী নারী নির্যাতনের জন্য আন্দোলন করছেন। বুঝুন, তার ছেলেকে ছেড়ে দিই। তো যাই হোক, এবারে ঘটনা যেটা ঘটেছে সেটা আমি দ্বিতীয় আরেকদিন বলবো। অভিষেককে নিয়ে একটা অনুষ্ঠান করতে বসে আজকে শুধু টাচ দিয়ে যাচ্ছি। নতুন নবীন বাবু বলে এক ভদ্রলোক নতুন সভাপতি হয়েছেন দলের, এবং নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঠিক করেছেন যেটা, যে পশ্চিমবঙ্গের যত প্রচার যা কিছু টোটাল কন্ট্রোল করবে দিল্লি।
এই দিল্লি কিন্তু 2021-এও কন্ট্রোল করেছিল এবং তাতে ডাহা মৃত্যু হয়েছিল। কিন্তু এবারও তাই হবে। যদিও শ্রমিক ভট্টাচার্য বর্তমানে সভাপতি, তাকে মুখ করা হচ্ছে না এবং শুভেন্দু অধিকারীকে শ্রমিক ভট্টাচার্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য অলমোস্ট সমস্ত কিছু থেকে ছেটে ফেলা হয়েছে। বলেছে শুভেন্দু দা তো শুভেন্দু দা তো আমাদের বিধানসভার বিরোধী নেতা, সুতরাং তাকে আবার আলাদা পোস্ট দেওয়ার দরকার কি? তো যাই হোক না কেন, পোস্ট দেওয়া হয়নি এবং শুভেন্দু অনুগত যারা একেবারে সাথে পাচে যারা গালাগাল করে, সাথে পাচে থাকি না নাকি নাকা নাকা কথা বলে, ন্যাড়া বাগচি ইত্যাদি, সবাইকে ছেটে বের করে দেওয়া হয়েছে। বের তো করে দেওয়াই হয়েছে। শুধু তাই না, ওই ছাগল ঘোষ বলে একজন আছে সরি যাই হোক বউবাজার অঞ্চলে, তিনি তো প্রত্যেকটা মিটিং এ গিয়ে আজে বাজে কথাবার্তা বলেন, প্রত্যেকটা চ্যানেলে বসে নোংরা কথাবার্তা বলেন, তাকেও ছেটে বাদ দেওয়া হয়েছে, সব ছেটে বাদ, শুধু তাপস রায়কে রাখা হয়েছে। এইবারে মিঠুন হঠাৎ করে মন্তব্য করলেন, দল চাইলে আমি মুখ্যমন্ত্রী হতে পারি। ভাই মিঠুনের কথা, আমার না। এবং তিনি তার এই কথাটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছে এবং এই যে লেখাটা আপনারা পাচ্ছেন, দল যদি চায় তাহলে মুখ্যমন্ত্রী হতে পারে, মানে দল চাইলেই হলো, মানে মানুষের ভোটের দরকার নেই, দল চাইলেই মুখ্যমন্ত্রী হওয়া যায়, তো মিঠুন বলেছে। তিনি তো করেছেন যে এমএলএ মিঠুন, তারপরে অমুক মিঠুন, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। শুনুন, মিঠুনদার সম্বন্ধে একটা কথা বলি, আপনার খোঁজ করে দেখতে পারেন। এই মিঠুন চক্রবর্তী কোন সাবজেক্টের উপর 10 মিনিট ভাষণ দেওয়ার মতন কেপেবল ক্যারেক্টার নন। তিনি স্কটিশের প্রাক্তনী হন আর যাই হন, এনাকে যদি বলা হয় যে বর্তমান অবস্থা বা অর্থনীতি বা রাজনীতি নিয়ে 10 মিনিট কথা বলবেন, একটা লাইনও বলতে পারবেন না, কারণ উনি স্ক্রিপ্ট ছাড়া কিছু পারেন না। এবং মঞ্চে উঠে তিনি সিনেমার ডায়লগ বলেন, মারবো ওখানে লাশ পড়বে শ্মশানে, মমতা কি করছে, এই ছাড়া উনি কিছু পারেন না। আপনি দেখবেন শাহরুখ টারুখ প্রত্যেকে কিন্তু সিনেমা টিনেমা ইত্যাদি নানান জায়গাতে যত মানে অনুষ্ঠান হয়, তারা গিয়ে কিন্তু বক্তব্য রাখতে পারে, এটা কালচার, রাখা উচিত, শিক্ষিত লক্ষণ সেটা। মিঠুন পারেন না, অথচ তার মুখ্যমন্ত্রী হওয়ার শখ। কেন শখটা হলো? কারণ দিল্লি নাকি ঠিক করেছেন যে কলকাতাতে বা বাংলায় কোনো মুখ নেই মুখ্যমন্ত্রী হওয়ার মতন বা মমতাকে টক্কর দেওয়ার মতন। সুতরাং একটি গোপন সূত্রে জানা যাচ্ছে যে আপাতত মিঠুনকে প্রজেক্ট করা হবে মুখ্যমন্ত্রী হিসাবে, মানে সেটা অফিসিয়ালি জানানো হবে না, কিন্তু বিভিন্ন মঞ্চে তাকে পাঠানো হবে যে মিঠুন ইজ গোয়িং টু বি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ভাই ঠিক আছে, মহিলারা সাবধান, রাতে বেরোবেন না, কি কাণ্ড হয়ে যাবে কে জানে। যে কাণ্ড মুম্বাইতে হয়েছে সেটাকে এখানে হতে কতক্ষণ। ফলে এটা বাস্তবিকই আমি বলবো যে মিঠুনকে মুখ করা হয়েছে, অলরেডি স্টার্ট করে দিয়েছে মিঠুন তার কাজ, যতটুকু সূত্র মারফত জানতে পারছি। কিন্তু ওই যে ভবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে একটি সংস্থা তো আছে যারা বিজেপিকে কন্ট্রোল করে, তাদের অধিকাংশরই কিন্তু খুব একটা পছন্দ না মিঠুনকে, বলছে না ভেজাল জিনিস, তাদের শুভেন্দুকে খুব একটা পছন্দ না। তো হবেটা কি? আপাতত এটা ধার্য হয়েছে, ওই বনশাল ফনশাল এরা সব ঠিক করেছে মিঠুনকে প্রজেক্ট করো বিভিন্ন মঞ্চে মঞ্চে। অভিষেক শুনছেন তো? শুভেন্দু নয়, আপনার টার্গেট পয়েন্টে কিন্তু এখন মিঠুন। এখন মিঠুনকে আটকাবার জন্য বা মিঠুনের ব্যাপারে বলবার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না অভিষেক, আপনাকে পরিশ্রম করতে হবে না মমতা দি, তার জন্য কুণাল ঘোষ যথেষ্ট, ফিল্ডে নামিয়ে দিন। কুণাল ঘোষ গুড এনাফ এগেনস্ট টু মিঠুন। এই অবধি তাহলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী, স্বপ্নের একটা ইয়ে, মানে জয় হতে চলেছে বিজেপির। এবং এই আজতাক টাজতাক দেখাচ্ছে যেটা, যে একটি কি ভেট জানি একটা সংস্থা সম্প্রতি একটি মানে ভোট পার্সেন্টেজ বার করেছে, যদি এপ্রিল মেতে ভোট হয় তাহলে তৃণমূল পাবে 40% ভোট, বিজেপি পাবে 30 পয়েন্ট সামথিং, মানে দুটোর ডিফারেন্স হচ্ছে কি 10%। কি বলবো আমি, এবং বামেদের নাকি ভোট বাড়ছে এই অবধি। তবু যদি স্বপ্নেতেও বিজেপি জিতে আসেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে চলেছেন 75+ বা 77 মিঠুন চক্রবর্তী। তিনি বলবেন মারবো লাশ পড়বে শ্মশানে। কি বলছেন আপনি মিঠুন দাকে নিয়ে? শুনবো আপনাদের কথা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, ভালো যাক আপনার দিনটি।